আমার যখন ৬ মাস বয়স ছিল তখন আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা 2 ভাই আছিলাম। জি। তো 2 ভাইয়ের ভিতরে দেখা গেছে এক পর্যায়ে আমার দাদা আমরারে আমার বাবা যখন মারা গেছে তখন আমার দাদা কী করছে, আমরা কইতেছে যে যদি আমার বাবার আগে যে আমার দাদার আগে আমার বাবা মারা গেছে, এই কারণে মানে দাদা রেখে বাবা মারা গেছে, সাধারণত যেটা হয় না। হ্যাঁ, এখন দাদা বলতেছে যে আমরা দাদার কাছে কোনো সয় সম্পত্তির কোনো ভাগ পাই না। উনি দাদা এটা বলতেছে? হ্যাঁ, এটা বলতেছে। দাদা বলতেছে এটা যে এই কারণে দাদা আমরা নাসরিক করে দিছি, আগে যেটা বলতো নাসরিক। তারপরে মানে আমার মা 1 মাস আসছিল মানে আমার দাদার বাড়ি, তখন আমার দাদা আমরা খেতে দিছে, আমার নানারে বলছি যে তোমার মায়ায় নিয়ে যাও। তখন আমার দাদাই আমার মারে নিয়ে গেছে, আমরাও নিয়ে গেছে। তখন আমরা যাইলাম, যাওয়ার পরে হইল কি যেটা আমার নানা কিছুদিন আমরা রাখছি, 1 বছরের মতো আমার নানা আসছিল। তারপর আমার নানাও একসময় মারা যায়, 1 বছর পরে আমার নানা মারা যায়। তখনই আমার মা, যে এই ঘটনাগুলো আপনি বলতেছেন এগুলো কি আপনার একেবারে মনে আছে নাকি মানুষের কাছ থেকে শোনা পরবর্তীতে? না এটা হইলো আমার মার গল্প। মার গল্প মানে মা বলেছে? হ্যাঁ, আমার মা বলছে যে ছোটবেলার গল্প। জি জি। তখন আমার নানা যখন মারা যায় তখন আমার মা খুব কষ্টে পড়ে যায়। আমার মা কোনো কাজকর্ম করতে পারতেছে না, হঠাৎ করে কী করবো, মহিলা মানুষ। আমার নানার বাড়িও বেশি একটা মানে ছিল না, টাকা পয়সা এরকম কিছু আসিল না। তো এক পর্যায়ে আমার মা, আমরা দেশ গ্রামে এক পর্যায়ে কি 6 মাস তাহে শুকনা আর 6 মাস তাহে মানে পানি। তো 6 মাস যখন পানি তাহে তখন কি মা আমার মানুষের বাড়িতে কাজ করে এক পর্যায়ে মানুষে আমরা এই শুধু ভাত দে, কুতলি চাইল দে, এরকম করে আমার মা ছোটবেলার বয়সটা আমরা পারলো। আর কয় ভাই ছিলেন আপনার ওই সময়টা? আমরা 2 ভাই ছিলাম। বোন নাই কোনো? বোন নাই। তো 2 ভাই যখন আসছিলাম তখন আমার আম্মু কী করলো, ওই 6 মাস কাজ করে মানুষের বাড়িতে বাইরে মাসে, আর 6 মাস মনে করেন যে আপনার এই সুদিনে হইলে এই মরিচ খেত, ধান খেত, এগুলা কাজ করে। বৈশাখ মাস হইলে ওই যে জমি জমা কাইটে নিয়ে যায় না, এন থেকে সে ধানের যে শিকড়টা থাকে, এই শিকড়টা আমার আম্মু একটা একটা করে আনে জমায় মানে আমরা 6 মাসের হুরাক করে যে 6 মাস খাইতে হইব আমরা। এরকম অনেক পরিশ্রম আমার মা করার পরে মা আস্তে আস্তে আমরা বড় করে। তো এক পর্যায়ে যখন আমার বয়স 8 বছর, তখন মানে আমার একটা মাদ্রাসার মাঝে আমার আম্মা ভর্তি করে দেয়। তো মাদ্রাসায় আমি গিয়ে প্রায় 3 মাসের মতো পড়ি। 3 মাস পড়ার পরে দেখি যে আমার আম্মু হঠাৎ করে বুকের মাঝে শ্বাসকষ্টের অনেক কষ্ট হইতেছে, মানে হ্যাঁ শ্বাসকষ্ট হইতেছে, মানে এরকম হয়েছে যে আর মা বাঁচতো না, এমন পর্যায়ে গেছে। তো মা বাঁচতো না, এক পর্যায়ে মা এত খারাপ অবস্থা দিয়ে আমি যে সময় মার কাছে যাই তখন মারে দেখলে মানে আমার খুব কষ্ট লাগে যে আমি তো ছোটোবেলা ভাব দেখছি না। বয়স কত তখন আপনার? তখন আমার বয়স 8 বছর। আমি অনেক কিছু বুঝি সেই সময়। তখন মার অবস্থা, মা এলে আমরা 2 ভাইয়ের কিন্তু যে বাবা আমি বাঁচতাম, মারা যাবো। তখন আমার খুব কষ্ট হইতো যে মা তুমি যদি মারা যাও, তো আমার ছোটোবেলায় আমি বাপ দেখছি না, আমার বাবা ছিল না, তাহলে আমি কারে বাপ ডাকবো, কারে মা ডাকবো? আমার মা বলতো যে আমি বাবা আমি মা। আমার মা এইভাবে ফালতো আমরা পর্যায়ে আমি দেখতেছি মার অবস্থা খুব খারাপ, যে মা বাঁচতো না। তখন আমি মাদ্রাসাতে পারিয়া পড়ছি, নিজে মাদ্রাসাতে পারিয়ে আইছি। হওয়ার পরে আমি যাইলাম, আমার এক মামা আছে, মামার বাড়িতে যাইলাম। তো মামারে গিয়ে আমি বলতেছি যে মানে আমার এত কষ্ট লাগতেছে, মামার এইভাবে বলতেছি, মানে মামারে আমি বলতে পারতেছি না। মামারে বলি মামা আমার মানি আমরা যে আমার মা বলে মারা যাইব, আমার মার খুব অনেক কষ্ট হইতেছে, আমার মার শ্বাসকষ্ট হইতেছে, আমার মাঝে বাঁচতো না। মামা কইতেছে যে কী করতাম। আমি বলতে মামা আমার আম্মুরে কোনো জায়গায় লইয়া যান, আর আপনার বাড়ির তো এমবে দেখা গেছে রাখার আগে মুনি রাখে, তা আমি আপনার বাড়ির থেকে আজকে থেকে থাকবো, আপনি আমার মার চিকিৎসা করেন, যত টাকা লাগে এত টাকার চিকিৎসা করেন, এত টাকা যখন শুধুই সারবো তখন আমি কাজ করব, আমি আপনার বাড়িতে যাবো, সমস্যা নেই। মামা বলছে যে ঠিক আছে। মামা আইসি, আমার লোক আইসি, আয়া বলতেছে যে আমার আম্মুরে দেখে এলার খুব কষ্ট লাগতেছে, যে আরে এই অবস্থা হয়ে গেছে হঠাৎ কইরা। তখন আমার আম্মুরে আমার মামা
তারপরে আরও আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ সবাই তারা লইয়া এক জায়গার মধ্যে বইছে, বওয়ার পরে কইতেছে যখন তাই নিয়ে কই যামু, তার অবস্থা তো খারাপ। হুম পরে এলাকার থেকে সব এলাকার থেকে মানে কেউ চাইল দিছে, কিছু কেউ টাকা দিছে, এরকম করে সবাই যেতে তুলছে। হুম তুলে এক পর্যায়ে আমার আম্মুরে নিয়ে গেছে ইয়াত হবিগঞ্জ নিয়ে মেডিকেলে ভর্তি করছে। হুম তো ডাক্তাররা আমার আম্মুরে চিকিৎসা করলো, করার পরে হালকাই অল্প দূর ভালো হয়েছে। হুম অল্প দূর ভালো হয়েছে, ভালো হওয়ার পরে আমার মারে পরে শেষটা মা পরে কাজ করে আমার লগে। এক পর্যায়ে কাজ করতে করতে আমার বাইরে কিছু মেন্টালের মতো আসছিল আর কি, বাইরে এমন কিছু ইয়া করতো না, বড় হইলে কী লাগবে এমন কিছু মেন্টালের মতো আসছিল, হুম কোনো বুঝতো না। তো আমার মা আমার লোক কাজ করে, আর আমরা যে এই মারে চিকিৎসা করতে গিয়েছে প্রায় সেই সময় 50-60 হাজার টাকার মতো খরচ হয়ে গেছিলো। হুম তখন মা সুস্থ করলাম, মারে সুস্থ করার পরে এক পর্যায়ে হঠাৎ করে আবার চাই যে মার আবার শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টটা যাইতেছে না। তো আবার আমি কি করবো, আমরা তো কিছু করার মতো না। তখন আবার মামার কাছে গেলাম, মামার বাড়িতে, কিন্তু আমি এখন পর্যন্ত মুনি কাজ আছি, মানে উনির বাড়িতে কাজ করতেছি। হুম উনি আমরা পরে শেষটাতে 20,000 টাকা দিয়েছিল, 20,000 টাকার মূল্য থেকে আমি কাজ করি। হুম এক পর্যায়ে আমার মার খুব খারাপ অবস্থা ওই জায়গা। তাহলে আপনার বয়স কত তখন? তখন আমার বয়স, যখন আমার মার আবার ইয়ে হয়, তখন আমার বয়স ছিল 12 বছর, 13 বছর চলে। আচ্ছা, লেখাপড়া করছেন ওই সময়টাতে? না না, লেখাপড়া করতে পারিনি। তখন আমার অসুস্থর কারণে আমি কাজে গেছি গা। তখন কি করতেন আপনি ওই সময়? আমি তখন ওই যে গরু রাখতাম, ওকে। এই আমার মামার যে গরু আসছিল, মহিষ আসছিল, এগুলো মানে গিরুস আসছিল আর কি, কৃষিকাজে যা করে। জি। তো এই আমি কৃষিকাজ করতাম, গরু লয়ে যেতাম, সারাদিন গরু চড়াইতাম মাঠে। বিশাল বড় এক মাঠ ছিল, মাঠের মধ্যে গরু চলাইতাম, গাছ কেটে আনতাম, 2 বস্তা 3 বস্তা করে গাছ আনতাম, এনে সেরে গরুরা খাওয়াইতাম বন্ধে, আবার 80 বেলা 1 বস্তা করে গাছ নিয়ে যেতাম, এরকম করে কাজ করতাম। তো এক পর্যায়ে আমার যে মামানিরা ছিল, আমার মামাইটা কিছু খারাপ আছিল, মামাইটা আমার দেখতাতো না। হুম মামাইটা দেখতাতো না, মামাইটা এরকম করতো আমারে যে একেবারে দেখতাতো না। হ্যাঁ, যদি ভালো একটা খাইতো, ভালো একটা পাক করতে হইতো না, এটা আমার মামানি আমার খাওয়াইতো না। হুম উনি অন্য তরকারি দিত, যে এমন তরকারি দিত যে দেশ গ্রামের তো মূল্যা সবসময় খা, এরকম কিছু খাবার দিত, আমি খাইতে পারতাম না। তখন আমি কিউর কাছে বলতামও না, আমার আম্মুর কাছেও বলতাম না আমি, যে আমার আম্মু জিঙ্গাতে কী খাবার দেয়, মা ভালো খাবার দেয়। হুম খাইতাম, এইভাবেই চলতাম। তখন এক পর্যায়ে যখন আমার আম্মুর যখন আবার ইয়ে হয়ে জায়গা, তখন এক পর্যায়ে শুনি যে আমার আম্মুর টিবি হয়েছে। আচ্ছা। টিবি হয়েছে পরে আমি প্রায় সেই সময় আবার 50-60 হাজার টাকার মতো নষ্ট করছি। আবার টিবি পরীক্ষা নিরীক্ষা করে আগে জানতাম না, খালি আমরা চিকিৎসা করতাম, ওষুধ এনে খাওয়াইতাম, পরীক্ষা নিরীক্ষা করতাম, কোনো জায়গায় ধরা পড়তো না। তখন এক পর্যায়ে শুনি যে টিবি হয়েছে, পরে টিবির ওষুধ খাওয়াইছে, পরে আমার আম্মু এক পর্যায়ে ভালো হয়েছে। পরে যখন আমি অনেক টাকার যখন ঋণও পড়ে গেছি, তখন আমার মাথাও কোনো কাজ করতে পারছে না, মাও কোনো কাজ করতে পারতেছে না। তখন মারে বাসায় রাখিয়া, বাসায় আছে, বাইরে আমার বদলি আমার মামার বাসায় দিয়ে যাই, দিয়ে আমি যাই বোলাগঞ্জ যখন ওই যে পাথরের কুয়ারিতে পাথর তুলে, তো বোলাগঞ্জ যখন যাওয়ার পরে আমারে যে কুয়ারির যে সর্দাররা ওনারা দেখে আমার কাজে নেয় না, মানে ছোট, এই কারণে অনেক ছোটো আমি, কাজে নেয় না। এবং আমি যাওয়ার পরে 10 দিন হয়ে গেল গা, আমি কোনো কাজ করতে পারি না। আর আমার লগে যে আসিল, হ্যাঁ কাজ করে, এবং হেরও মানে চাচাতে হেরা নিয়ে কাজ করা, মানে আমার দিকে কোনো নজর নাই। তাহলে আমি প্রায় 10 দিনের ভিতরে আমি টাকাই নিয়েছিলাম প্রায় 300 টাকার মতো। এই টাকাগুলো আমি খাইয়া লাইছি, খাওয়ার পরে তো আমি একদম উপাস, মানে হ্যার কাছে যদি বললি, হ্যাঁ বলে আমার কাছে টাকা নেই। তাহলে আমি এত মানে ক্ষুধার্ত, মানে আমার খাবার বলতে কিছু নাই, আমি একদম গিয়ে সেটা পানি খাই, এবং মানে আমি কী খামো, আমার কোনো খাওয়ার কিছু দিই না। কারণ আশপাশের মানুষও আমার কেউ জিজ্ঞা না, যে আরও যে মানুষ আছে হেরাও আমার জিজ্ঞা না যে তুমি কী করতে গেছো, কী আসবে, এরকম কিছু জিজ্ঞা না, যে তুমি খাইছো নাকি না। তো আমি এক লাগা প্রায় 2 দিন 3 দিন উপাস, 3 দিন শুধু পানি খেতাম, পানি খেয়ে কোনো মতো আমার জানটা রক্ষা করতাম। এক পর্যায়ে আমি যে হোটেলে গিয়ে আগে ভাত খেতাম, এই হোটেলে গিয়ে সেটা বসে পানি খেতেছি। তারপর হোটেলের মালিকটা মনটা চা পেটের খিদায়, যে তারে বলি যে আমার কিছু খাওয়াবেন। আবার বলতেছি যদি তারা খাওয়ায়, যদি তার টাকা না দিতে তা কী বলবো। তো এক পর্যায়ে আমি কিছু না বললে মিসিয়ারে বলতেছি যে ভাই, আমি তো আজকে এতদিন ধরে আইসি,
আমি অনেক ক্ষুধার্ত, আমার যদি কিছু খাওয়ান দিতেন তাহলে মনে হয় ভালো হতো, আমি যদি কাজ করতে পারি তাহলে আপনার টাকা দিয়ে দিন। হুম তো মেসিয়ারে গিয়ে মালিকটা কইলো, মালিকে বলতেছে যে না, এইসব লোক কইতে গাই যে এ, খাবার সাবার এইভাবে দিন যেত না, মানে অনেক মানে তা যা মনে হয় তাই বলতেছে আর কি। হুম তখন এক পর্যন্ত আপরলাম, পরে এই বাসায় যাইলাম, বাসায় গিয়ে আমি পেটের খিদে আমার চোখে তো পানি একদম পড়তেছে। তখন একটা মহিলা আমার বলতেছে যে কি বাবা তুমি এরকম করতেছো রে, কী সমস্যা তোমার? আর আমার পেট তো পুরো দাঁড়ার মাঝে গেলে গেলেছে পেটের খিদায়। হুম তো উনি বলতেছে যে খালাম্মা আমি তো আজকে 3 দিন ধরে উপাস, আমার কোনো খাওয়ার নাই, আমি কাজও করতে পারি না। হুম পরে উনি দেখে সেরা, পরে উনি আমার লয়ে গেছে, নিয়ে সেরা, পরে উনি আমার খাওয়াইলো, পেট ভরে খাওয়াইছে। পরে খাওয়ানোর সাথে তো আমি মানে আমার চোখের মধ্যে এমন ঘুমাইছে, আমি সাথে সাথে হেরা বাসাতে আয় আমার বাসায় পরে হুম ঘুমো তোড়ার পরে ওনার ছেলেরে দিয়া কাজের ব্যবস্থা করাইছে আমার। তখন নিয়ে এসে আমার কাজ করাইতো, পর কুয়ারি যেতাম, কুয়ারির দিকে আমি কাজ করতাম। হুম তো আমি প্রথম মানে কাজ পারতাম না, খুব কষ্ট হইতো আমার, খুবই কষ্ট হইতো। জি আমি তারপরে করতাম, মানে আমার চিন্তা থাকতো যে আমার আম্মুর তো যে টাকাগুলো, এই টাকার এই ঋণগুলো তো আমার দিতেই হবে যেভাবে হোক। জি তখন আমি মানে আমার সব 24 ঘন্টা ইডেই আমার থাকতো মাথার মধ্যে, আমি কাজ করতাম। তো প্রথম অবস্থা আমি প্রথম মাসে আমার কাজ আছে 200 টাকা রোজা ছিল আমার তখন। হুম আর সবাই তো রোজা ছিল 250 টাকা 300 টাকা, আমার দিতে 200 টাকা। তো আমি 200 টাকা রোজ কাজ করে আমি মারে দিতাম টাকা। দিলে মা আমি 10 দিন কাজ করে সেটা 1000 টাকা এরকম করে করে মারে টাকা দিতাম। দিতে 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 প্রায় আমি এক পর্যায়ে 6 মাস কাজ করি, 6 মাসে আমি প্রায় 20,000 টাকার মতো আমি ঋণ শোধ করতে পারি। হুম তখন আবার বাইরে মাসা পড়ছে, গুলো হয়ে গেছে কেদেশের মাঝে। গুলো হয়ে যাওয়ার পরে আমি আবার এই গোলার মাঝে বাড়ি ভাই এই এক ধরনের ইয়াবা এই পাথর ইন্ডিয়ার থেকে আনে, এই পাথরগুলো আবার এই পানির থেকে ডুবাই তুলা এনে না আমি এই ইয়া টানলে আর কিনে, মানে অনেক পার্টি আছে গিয়ে কিনে আমার কাছে থেকে। হুম মানে এইভাবে বেশি বেচতে এক পর্যায়ে হন আমি প্রায় আরও 4 বছর মতো থাকলাম। এইভাবে 4 বছর থাকতে থাকিয়া আমার প্রায় আমার লিন পেন সব শেষ করে দিয়া আমি আরও প্রায় 30-40 হাজার টাকার মতো আমার আয় হয়েছে। আচ্ছা এরকম পাগল হয়েছে যে আমার বিয়া করাইব। হুম আমার মানে বিয়ার প্রতি আমার কোনো রুচি আছিল না। আমার আম্মু বিয়া করাইব, আমি দেশে আইতাম, দেশে আইসে পরে শুনি যে আমার বিয়ার বাউসাও করছে, বিয়া করাইবে। আমি এন থেকে পলাই আবার গেছি গা বোলাগঞ্জ। হুম বোলাগঞ্জকে আর থাকলাম প্রায় আপনার আরও 1 মাস থাকলাম। 1 মাস পরে আমার ইয়ার পাঠাইছে, আমার মামার পাঠাইছে, হেরা গিয়েছে আমার গিয়ে আনলো। হুম আনার পরে হেরা বিয়ে শাদি করাইলো। বিয়ে শাদি করার পরে ওদের পরে আমার বিয়ার রুচি আছিল, তারপরে মা অনেক জোর করে আমার বিয়ে করেছে। বয়স কত তখন? তখন আমার বয়স 20 বছর। আচ্ছা তারপর বিয়ে করি, আপনার বড় ভাই তখন বিয়ে করেছে? আমার বড় ভাই তখন বিয়ে করছে। আমার বড় ভাই আমার আগে বিয়ে করছে। জি আমার বড় ভাই বিয়ে করছে, বিয়ে করার এক পর্যায়ে বড় ভাই বিয়ে করে 6 মাস আসিল আমরা লগে। হুম 6 মাস পরে উনি ওনার পথ দেখছে। তখন আপনি মাকে নিয়ে আলাদা থাকতেন? তখন মাকে নিয়ে আলাদা থাকি। জি তারপর বিয়ে করাইলো, বিয়ে করানোর পরে আমি এরকম লইছি। আরেকটা গল্প পিছনে ফালাইছি হয়েছে আমার মার, হুম এ যদি বলি আবার এই পিছনে বলছি কি, তখন আমার যখন মনে করেন যে 12 বছর বয়স, এর ভিতরে আবার আমার বাড়িতে যাই আমি। আচ্ছা আমরা বাড়িতে যাই, আমরা দুই ভাই মিল্লা বাড়িতে যাই। এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে তারা রেখে দূরে সেটা তারা বলতেছি যে আমরা তো বাবা নাই, আমার মাও তো আমরা কিছু দিতে যেত না, যে আমরা এরকম কিছু নাই, তাহলে আমরা কুদুরে যদি জায়গা লুয়ে দিতেন, একটা ঘরের জায়গা যদি লুয়ে দিতেন, তাও আমরা একটা ঘর বান্ধা দাদার বাড়ি থাকতে পারতাম। তারপরেও বলতে পারতাম যে বাবার বাড়ি আছে। তো এক পর্যায়ে সব মেম্বার চেয়ারম্যানে মিল্লা এরা বলতেছে যে না, এই তিনের পাশে দাঁড়ানি, মানে এরা ইয়া করছে আর কি। তারপর আমরা লয়ে গেছে নিয়ে সেটা দাদার বাড়ি যখন গেছে, আমার দাদা মানে মেম্বার চেয়ারম্যানের সামনে বড় বড় নান্দবা করছে, হুম মানে আমরা কাইটা লাগবো, আমরা চিনিই না। আচ্ছা অতদিকে আমার চাষা যেটা যা আছে সবাই, শুধু আমার একটা যেটা আছিল উনি মানে আমরা পক্ষে অতদিকে উনি গোপনে বাস্তবে কইতে পারে না। বাস্তবে করলে তো বাপে মারবো। তখন এক পর্যায়ে আমার দাদা মানে অনেক ইয়া করতো। তো মেম্বার চেয়ারম্যানের পরে হেরা যখন চাপায় ধরছে যে জায়গা দিতেই পারে, হেরা কই যাইব।
তখন আমরা 20,000 জায়গা দিছে হাতে নেপা। আচ্ছা 20,000 জায়গা দিছে, 20,000 জায়গার মধ্যে আমরা 2 ভাই ঘর বানছি। সেই সময় আমরা বাড়িতে আপুরি। হুম তখন 20,000 জায়গার মধ্যে ঘর বান্ধির এক পর্যায়ে আমার দাদা বলতেছে যে আমার দাদা মানে এত খারাপ আছিল, আমরা যখন কুতুর বাড়িতে বাড়ি দিতাম কত না আমার মারে গিয়ে মারতো। আমার মা যদি আমার দাদারা ঘরের সামনে যাইতো, কোনো কথাবার্তা নেই, পিছে দেখে ডাইরেক্ট বাড়ি শুরু করতো। হুম মানে এত মানে কষ্ট দিত আমার দাদা আমার মারে, মানে বলার বাইরে। এবং আমরা যদি কিছু কইতাম তাহলে আমরা মারতো। তা আমরা তো আর কিছু কইতে পারতাম না দাদারে। দাদা মারতো এবং আমার বাপসা যারা আসলে হ্যাঁ কিছু বলতো না যে তুমি হ্যাঁ মারে কীভাবে কেড়ে মারো না, আমরা কিছু বলতে পারতাম না। আমার দাদার একটা জিদি আসছিল যে মেম্বার চেয়ারম্যানে নিয়ে আমার বাড়ি কীভাবে হারে নিছে, মানে হ্যাঁ জিদই হ্যাঁ এটা। আর হ্যাঁ আমার বাপে যেটা পাইতো এটা আমার দাদা মানে আমরা হন রাইকে ওই আমার দাদা বেচা লাইছে, বেচা সবাই তারা বন্ধ করে দেলাইছে। আর আমরা যেটা পাইতাম এটা সব বেচে দেলাইছে, শুধু 20,000 জায়গা দিছে আমরা। তো এটা দিয়ে কোনো মতো আমরা 20,000 জায়গার মতো ঘর বান্ধি। এক পর্যায়ে আমার মা আমি যখন বোলাগজ আপুরি, আর আমার ভাই আবার আমার নানির বাড়ির দেশে গিয়েছেরা, মানে 1 বছরের লেগে মুনি লইছে আর কি, যে কৃষিকাজের যে মুনিটা থাকে, মুনিটা মানে যে কৃষিকাজ করে আর কি 1 বছরের লেগে থাকে চুক্তি। উনি কেহনও রয়েছে আর আমি গেছি গে বোলাগজ। তো বোলাগজ থেকে আমি শুনতেছি আমার দাদা আর আমার চাচা মিল্লা আমার মারে জুড়ে আমার দাদা চাচার থেকে বিয়া করাইছি। মানে জুড়ে যদি বিয়া না করা তাহলে বাইতে খেতাই দিব। আচ্ছা তখন আমি শুনি না আমার মানে পুরাই মাথা পুরো নষ্ট হয়েছে, কিরে আমার মারে জুড়ে আর কীভাবে কী করলো। তখন আপনি বিয়ে করছেন? তখন আমি বিয়ে করছি। তখন আমি বিয়ে করি না, তখন আমি বোলাগজ গেছি, আমি বিয়ে করছি। কাকে বিয়ে করলো আপনার মা? আমার মা পরে আমরা যখন আমি তখন বোলাগজ হিটি শুরুই আসছিলাম, মানে এই গল্পটা পিছনে ফালাস হয়ে গেছিলাম। বুঝতে পারছি। তখন কাকে বিয়ে করছে? তখন আমি আমার চাচারে, আমার মা পরে আমার দাদারা। কি আপনার বিবাহিত ছিল না চাচা? হ্যাঁ চাচা বিবাহিত ছিল। বউ বাচ্চা ছিল ওই সময়টাতে? হ্যাঁ বাচ্চাও ছিল 2জন। তো বউ বাচ্চা থাকার পরও আবার বিয়ে দিচ্ছে চাচার লগে? হ্যাঁ বউ বাচ্চা থাকার পরও আমার চাচাও বিয়ে করে। বিয়ে করার পর যাই 1 বছর পর্যন্ত আমরা বাড়িতে আইনি আমি, যে এই কথা শুনেছি রে, মানে আমার খুব কষ্ট লাগতেছে। ঠিক আছে, আমার মা অনেক কান্দাকারি করতেছে যে আমি কিছু করিনি। আর আসলে আমার মা কিচ্ছুই করে নাই। আমার এলাকার মানুষ তখন আবার আমার কাছে বলছে যে তোমার মা কিছু করে নাই, যে তোমার মার যদি ইজ্জতই নষ্ট হয়ে যায় তখন তোমরা কী করবা। ঠিক আছে, তো এই বিষয়ে আমার মা আমরা কইছি, তখন আমরা মাইনে নিলাম। আমি আইলাম বাড়িতে, ভাইও আইলে বাড়িতে। তারপরে 1 বছর পর্যন্ত আমার আমার চাচা আমার মার কাছে আসিল। 1 বছর পরে আমার চাচা আর মারে দেখতে না, এবং এমন পর্যায়ে গেছে যে আমরা বাড়িতেও থাকতে পারতেছি না। আচ্ছা, মানে আমার দাদা আর আমার মা মনে করো আমার দাদা আর আমার চাচা মিললা মানে আমরা বাইতে বাকি 2 বোন। আচ্ছা, মানে এত কষ্ট দিয়ে আমরা বাড়ির যদি আমরা ঘরের ভিতরে যাই, ঘর থেকে আইনে আমরা 2 বাড়ি পিডা। কারণ আমরা চাচা বলতে কিছু করতে পারি না, আমরা বেশি বড় না। আমার বয়স যখন 14 বছর হয়েছে, আমার ভাইয়ের বয়স হইল গিয়া 16 বছরের মতো এরকম কিছু। আমার ভাইও মানে কিছু বললে কিছু বলে না, মানে অনেক ভয় পায় আর কি, এটা সব একান হয়ে যাবে। আচ্ছা, বুঝছেন, তখন আবার এলাকার মেম্বার চেয়ারম্যানকে বিচার দিলাম, দেওয়ার পর হ্যাঁ আবার আইলো, সেটা বুঝাই মুঝে দিয়ে গেছে বা কিছু বিচার করে দিয়ে গেছে। তখন কইছে যে যদি মারে তাহলে হেরারও চেয়ারম্যানে দেখবো এটা। তারপরে আর কিছু করে নাই, এইভাবে আমরা থাকি। তখন এক পর্যায়ে আমার একটা বোন হইছে, তখন এই বইনটার খবরও আমার চাচা রাখে নাই। আচ্ছা, এই বইনটারে আমি শুধু পালছি এবং হেরে পাইলে এখন এতটুকু বড় করছি। এখন বইনটা এখন বর্তমান আছে, আমার কাছে আছে, হেরে আমি রাখি। আপনার মা কোথায়? আমার মাও আমার কাছে আছে। আপনার মা আপনার কাছে? হ্যাঁ মা আছে, মা এখন কাজকর্ম করতে পারে না। আপনার সংসার ঠিক আছে? আমার সংসার ঠিক আছে। কি করেন আপনি পেশায়? আমি এতদিন কাজ করতাম আপনার এই রিক্সা চালাইতাম। রিক্সা চালানোর বাদে আমি এর আগে করতাম যে এই ঢাকায় এসে চুক্তি দিলেও কাজ করতাম, ইট সিমেন্ট পাথর এগুলা বিল্ডিংয়ে তুলতাম, এরকম কাজ করতাম আর কি। আচ্ছা, তো এক পর্যায়ে যখন আমি বিয়ে করছি, আমি এই জায়গাটা যাই আবার। যখন আমি বিয়ে করছি, বিয়ে শাদী করার পরে আমার 3 বছর পরে একটা বাচ্চা হয়। তো বাচ্চারা আছে। এখন আপনি পেশায় কি করেন? এখন পেশায় আমি বর্তমানে কিছু করতে পারতেছি না। কিছু করতে পারতেছেন না, বাট আপনি মানে যখন যেটা পান সেটাই করেন, তাই তো? পেশার দিক থেকে বিষয়টা তো এরকমই। তো আপনার সংসারের সদস্য সংখ্যা কয়জন? সদস্য হইল কি আমার বোন আছে,
আমার ছেলে আছে, হ্যাঁ, আমার বউ আছে, আমার মা আছে। এই সবাই আপনার উপর নির্ভরশীল। সব আমার উপর নির্ভরশীল। এক পর্যায়ে কি যখন বিয়ে শাদি করার পরে আমি 3 বছর যখন আমার বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা হওয়ার পরে ওই 2019 সালে রমজানের ঈদের আগে, হুম, রোজার ঈদের আগে না তো কুরবানির ঈদের আগে, কুরবানির ঈদের 4 দিন আগে, ভুল করে লেছি, কুরবানির ঈদের 4 দিন আগে হঠাৎ করে আমি রিক্সা চালাই আর কি, অটো রিক্সা চালাই। অটো রিক্সা চালাইতে গিয়েছিরা চাই দেখি যে এই বাসায় আইসি রাত্রে, মানে যেদিন অনেক রুজি হয়েছে আমার, আমি প্রায় 1400-1500 টাকা রুজি করছি। হুম, এর ঈদের তো তো রিস্কের মধ্যে মানুষ বেশি বেশি উড়ে, তো রুজি করে বাসায় আইসি, বাসায় গোসল মোসল দিয়েছে রাত্রে ঘুমাইছি। ঘুমানোর পরে যখন রাতের 11টা-12টা বাজে, তো আমার পেটের মধ্যে একটা ব্যথা হয়। ব্যথা হয় বলতে এত ব্যথা হয় যে আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়েছি বলতে আমার ফর্সা পায় না এবং আমার বাথরুমও হয় নাই। শোনার পরে আমার আমি পেট মেট পুরো ফুলে গেছে আমার। আচ্ছা, তখন আমার বউরে বলতেছি যে আমারে যাওয়াই করো, আমার কোনো মেডিকেল লয়ে যাও, নাইলে আমি বাঁচতাম না। আচ্ছা, তখন হ্যাঁ, আমরা আপন বলতে অনেক কেউ আসিল না এক সময়, তখন হ্যাঁ বলছে কি যে আমি কই লয়ে যাবো, আমি তো কোনো চিনি না। তখন আমার বাইরে ফোন দিছে যে এমন এমন অবস্থা, কি করুন, তুমি মেডিকেলে নিয়ে যাও, আমি আইতেছি। তখন আমারে ঢাকা মেডিকেল নিয়ে যাই। ঢাকা মেডিকেল যে নতুন মেডিকেলটা করছে ইডাত নিয়ে ভর্তি করে, তখন ডেঙ্গু জ্বরের চাহিদা আসলে বেশি। হুম, তখন ডাক্তাররা আমার খালি ডেঙ্গু জ্বরের মানে এই পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু দিতেছে। এখন ডেঙ্গু জ্বরের বলতে আমার কিছু ধরা পড়ে নাই, খালি শুনি যে অনেক কিছু দিছে। প্রায় 4 দিন লাগছে নতুন মেডিকেল লাগার পরেও মানে কোনো কিছু ফানা। পরে একটা ডাক্তার আছে রাউন্ড দিয়ে আর কি, ওনারা সপ্তাহে একদিন আসে। আচ্ছা, ওনারা আইসে আমারে মানে প্রথম দেখছে একটা ডক্টরে, দেখার পরে বলতেছে যে এই লোকটার একটা আলট্রাসাউন্ড দেন। হুম, আমি কইতে পারি না ভাই, এই গল্পটা আমার পর কইছে এই লোকটার আলট্রাসাউন্ড দেন। তখন আমার আলট্রাসাউন্ড দিছে, পরে আমার নিয়ে গেছে, মানে আমি হালকা হালকা বলতে পারি যে আলট্রাসাউন্ড যাওয়ার পরে আমার এই যে পরীক্ষা করতেছে, করার পরে সাথে সাথে রিপোর্ট বা করে কইতেছে যে তার অপারেশন নিতে হইব। হুম, যে ভাই বলতেছে কিসের অপারেশন করতে হইব, তারে অপারেশন নিতে হইব, তার অনেক পেটে অনেক সমস্যা হয়েছে। তখন আমার ভাই বলছে যে অপারেশন মনে হয় কোনো কিছু অপারেশন করবে, এটা তুমি আমার ভাই ভালো হয়ে যাইব, ঠিক আছে। হুম, তখন আমার কাছে টাকাও নাই, টাকা আমার তো আছে প্রায় এই 3000 না 4000 টাকা ছিল। অপারেশন উঠিতে না নিয়ে আসে আমার, তখন এরা বলতেছে 9000 টাকার ওষুধ লাগবো। ওকে, তখন তো 9000 টাকার ওষুধ, আমরা তো 9000 টাকাও নেই, ওষুধ কীভাবে আনবো। পরে আমার আম্মু আমার নানির বাড়িতে ফোন দিয়েছে, আমার মামার কাছে ফোন দিয়ে কান্দাগিরি করতেছে যে আমার ছেলেরে ভর্তি করে দিয়েছে, অন্তত তারে যেভাবে সুস্থ করতে হইব, কী করুন। পরে আমার নিয়ে ভর্তি করাইছে, উঠিতে নিয়ে এসে অপারেশন করছে, মামারা টেকা দিয়েছে। এবং এই জায়গার মধ্যে আমার মা ডাক্তার দোকানে গিয়ে বলতেছে যে বাবারে, ডাক্তার ফাওয়াদুরা বলতেছে যে আমি আপনার কাছে বসে থাকবো, যেটুকুন পর্যন্ত আমি তোমার টেকা না দিতে পারবো, এটুকুন পর্যন্ত আমি তোমার যাইতাম না। মানে কোনো সময় আমরা এমন অপারেশন কিছু করেন এমন ডাক্তারের কাছে এইভাবে যাইনি, আমরা মেডিকেলে যাইনি। আমার মা পুরো পাগল হয়ে গেছে আমার লেগে। পরে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার ফাওয়াদুরা বলতেছে, পরে ডাক্তার কইতে আচ্ছা ঠিক আছে, আপনারা বসে দেন, আপনার ছেলে দিয়ে ওষুধ দিয়ে দিতেছি। তখন আমার ওষুধ দিয়ে পাঠাই দিছে ডাক্তারের কাছে। আমি শুধু আপনার কাছে আমার জানার যেটা ছিল সেটা হলো যে আপনি গল্পটা কেন বললেন আজকে রেডিওতে। এটা খুবই স্বাভাবিক একটা গল্প, 8-10টা মানুষের জীবনে যে গল্প আছে আপনার লাইফেও সেই গল্প, তারপর আপনি বলার ইচ্ছা কেন পোষণ করলেন? বলার ইচ্ছা স্যার, বলতেছি যে আমি সবাই তো জানাইতে চাই যে আমার জীবনে কী কী কষ্ট করছি, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠানটা শোনেন? জি স্যার, এই অনুষ্ঠানটা আমি অনেক সময় শুনি। আচ্ছা, অনুষ্ঠান শুনে আপনার কখনো কি মনে হয়েছে যে আপনার চেয়ে অনেক কষ্ট করা মানুষরা এখানে আসছে? শুনেছেন যেহেতু, মানে কখনো আইডিয়া আছে যে আপনার চেয়ে অনেক কষ্ট করা মানুষ এখানে আসছে? দু একটা গল্প এরকম শুনছেন? হ্যাঁ আছে, আইসি মনে হয়। আমি আপনাকে প্রশ্নটা এই কারণে করেছি যে আসলে কষ্ট ভোলার সবচাইতে উত্তম মাধ্যম হলো আপনার চেয়েও বেশি কষ্টে আছে এরকম কোনো মানুষকে দেখা, তাই না? জি, আপনি নিজেকে যতটা অসহায় ভাবেন কষ্টে পড়লে, তার থেকেও অনেক বেশি কষ্টে একটা মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। তাকে যদি আপনি দেখেন তাহলে নিজেকে অসহায় মনে হবে না।
তো সেই জায়গা থেকে আমি শুধু ততটুকুই বলতে পারি যে সবসময় বিশ্বাস রাখতে হবে যে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য উপরে একজন আছেন, হ্যাঁ জি জি এটা হচ্ছে বিষয়। তবে মানুষের জীবনে কিছু অ্যাসেট থাকে, সবাই আমরা খুব ক্ষণস্থায়ী, খুব স্বল্প সময়ের জন্য পৃথিবীতে আসি, স্বল্প সময় বেঁচে জি। থাকবো, এরপর আমরা চলে যাব। তো সেই জায়গাটা থেকে লাইফের টেনিউরমেন্ট আপনি যতটুকু নিয়ে আসছেন আমিও হয়তো তার চেয়ে কম নিয়ে আসছি বা বেশি নিয়ে আসছি, কেউ আগে কেউ পরে, মরতে হবেই। জি তো সেই জায়গা থেকে মূল কথা হচ্ছে যে আপনি কতটুকু দায়িত্ব পালন করতে পারলেন, কতটুকু ভালো কাজ করলেন, কতটুকু খারাপ কাজ করলেন, ওইটা কিন্তু একটা নিজের জায়গা থেকেও একটা বিচার করা যায়। আপনি আপনার মাকে নিয়ে যেটা বলছেন যে আপনার মাকে দেখার মতো কেউ নাই, তারপরেও আপনার চাকরি নাই, বাকরি নাই, কিছু নাই, তারপর আপনি মাকে ফেলে দেননি, মাকে নিজের কাছে না রাখছেন, না মারেনি সন্তানকে নিজের কাছে রাখছেন, বউকে নিজের কাছে রাখছেন। এই যে বিষয়গুলা, এগুলো প্রমাণ করে যে একটা মানবিক মানুষ আপনি। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আপনার গল্পটা থেকে আসলে সেই অর্থে এক্সেপশনাল কিছুই না, ইউনিক কিছুই না, আমাদের সচরাচর জীবনের যে গল্প সেটাই। কিন্তু এই ধরনের গল্প আমরা আসলে এনে আসলে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে মানে খুব একটা বড় করে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু মানে আপনার কষ্টটাকে খুব একটা বড় করে দেখার সুযোগ নাই। এবং এটা সম্মানের সহিত আমি বলতেছি, মানে অসম্মান করে বলতেছি না, জি তবে এটা ঠিক। সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রত্যেকেরই জীবনেই কম বেশি এই বিষয়গুলো থাকে। বরং আমি যদি বলি যে আপনার গল্প থেকে যদি আমার ব্যক্তিগতভাবে শেখার কোনো কিছু থাকে, তাহলে একটাই কথা বলবো, সেটা হচ্ছে বিপদে ধৈর্য হারা না হওয়া। এই অসুখ বলেন, পারিবারিক সমস্যা বলেন, বা বিভিন্ন জিনিসগুলো বলেন, বিপদে বা যে কোনো সমস্যায় যাতে একেবারেই মানে নার্ভাস না হয়ে যান, সামনের দিন ভালো হবে সেটা চিন্তা করেই সামনের দিকে আগে যাওয়া। প্রিয় দর্শক এবং শ্রোতা,